আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা বায়োলজি সেকেন্ড পেপারে চ্যাপ্টার 11 যেটার নাম হলো জিন তত্ত্ব বিবর্তন, এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। এবং এই চ্যাপ্টার থেকে বিগত সকল বছরে সবসময় পরীক্ষার প্রশ্ন আসে, সেটা এইচএসসি হোক, সেটা যে কোনো অ্যাডমিশন টেস্ট হোক, এই চ্যাপ্টার থেকে তোমাকে কিন্তু কোয়েশ্চেন ফেস করতেই হবে। এবং বোর্ড পরীক্ষায় 2016 থেকে 25 পর্যন্ত সবগুলো কোয়েশ্চেন আজকে আমরা সলভ করবো আজকে ক্লাসে। এবং এই টাইপ থেকে কিন্তু অনেকগুলো ক্যালকুলেটিভ অথবা সরাসরি মুখস্থ না, একটু অ্যানালাইসিস করে আনসার করতে হয়, এই টাইপের কোয়েশ্চেনও কিন্তু এখানে আছে। সো এই কোয়েশ্চেনগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকের জন্য এই কোয়েশ্চেনটা বলা হয়েছে যে আনসার করার জন্য। আগে উদ্দীপকটা পড়ি। সোয়াদ মুকুবধির এবং তার জিনোটাইপটা দেওয়া আছে ডিডিসিসি, ক্যাপিটাল ডি, স্মল সি। সুহানা মুকুবধির, তার ক্ষেত্রে জিনোটাইপটা হলো স্মল ডি, ক্যাপিটালি। ফাইন। তাদের একটা কন্যা সন্তান আছে। আচ্ছা, এখন জিজ্ঞেস করছে উদ্দীপক অনুসারে উক্ত দম্পতির সন্তান, অর্থাৎ যে কন্যার কথা এখানে বলা আছে, সেই কন্যার কথা বলা আছে, তো সেই কন্যা কি মুখবধির হবে নাকি স্বাভাবিক হবে, নাকি তাদের মধ্যে কিছু অংশ মুখবধির হবে, স্বাভাবিক হইতে পারে। সো এটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার। সো ফার্স্ট থিং, কারো যদি এরকম ভাবে চিন্তা ভাবনা আসে যে বাপও যেহেতু মুখবধির, মাও মুখবধির, সুতরাং বাচ্চা তো মুখবধির হওয়ারই কথা, এরকম থিঙ্কিং আসলে কিন্তু এটা তোমার সঠিক থিঙ্কিং না। কারণ এইটা বেসিক্যালি মুকোবধিরটা হলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের এক্সাম্পল। তাহলে মুকোবধির হলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের এক্সাম্পল, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের এক্সাম্পল। এবং দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলতে আমরা কি বুঝি বা কখন মুখবধির হয়ে থাকে? দেখো এখানে যে ওয়ার্ডটা আছে দ্বৈত প্রচ্ছন্ন, অর্থাৎ দুইটা প্রচ্ছন্ন জিন যদি থাকে, যেমন ধরো এখানে সি আছে, স্মল ডি আছে, তো এখানে কিন্তু দুইটাই হচ্ছে প্রচ্ছন্ন। এবং দুইটা প্রচ্ছন্ন ভিন্ন অ্যালিলের যদি হয়ে থাকে একই টাইপের, তখন তারা মুকোবধির হয়ে থাকে। যেমন এখানে স্মল সি একসাথে থাকার কারণে যদি এরকম বিষয়টা এরকম হইতো যে ধরো স্মল ডি আছে, ক্যাপিটাল ডি আছে, স্মল ই আছে, ক্যাপিটাল ই আছে, এটা কিন্তু মুকোবধির হইতো না। কেন হইতো না? কারণ এখানে হয় দুইটা ই অথবা দুইটা ডি, যে কোনো একটা হইতে পারে, দুইটা ডি অথবা হইতে পারে দুইটা ই, দুইটাই যদি প্রচ্ছন্ন অবস্থায় থাকে, ইন দ্যাট কেস তখন এটা মুকোবধির হবে। তার মানে এরা মুখবধির, এরাও মুখবধির, ঠিক আছে। এখন এখান থেকে যদি তুমি তাদের সন্তানের কথা চিন্তা করো, তো এখান থেকে যে গেমেটটা আসবে সেইটা কি আসবে? ক্যাপিটাল ডি স্মল সি আসবে। কেমনে ভাই? ধরো এটার সাথে তুমি এটার মিলাবা, ক্যাপিটাল ডি স্মল সি আসতেছে, এটার সাথে তুমি এটা মিলাবা, ক্যাপিটাল ডি স্মল সি আসতেছে, এটার সাথে তুমি এটা মিলাবা, ক্যাপিটাল ডি স্মল সি আসতেছে, এটার সাথে তুমি এটা মিলাবা, ক্যাপিটাল ডি স্মল সি আসতেছে। সো আলটিমেটলি ক্যাপিটাল ডি স্মল সি আসতেছে। এবং এখান থেকে যদি তুমি যাও স্মল ডি ক্যাপিটালি, স্মল ডি ক্যাপিটালি, অর্থাৎ তুমি যেভাবেই বিন্যাস করো না কেন, এখানে আমাদের আসতেছে স্মল ডি ক্যাপিটালি। এবং তাদেরকে যদি তুমি ক্রস করালে আমরা পাবো ক্যাপিটাল ডি স্মল ডি, ক্যাপিটাল ই স্মল ই। এখানে হচ্ছে সি ছিল, ওকে ফাইন, এখানে হচ্ছে সি আছে, ডান। তাহলে ক্যাপিটাল ডি স্মল সি, স্মল ডি ক্যাপিটাল ই। তার মানে আমাদের এই যে অপশনটুকু আছে, এটা সম্ভবত ই হইতে পারতো। আই থিঙ্ক এটা হচ্ছে পরীক্ষায় হয়তো তোমাকে ই দেয়া হয়েছিল, এখানে সি আসছে, অথবা পরীক্ষায় সি ছিল, হয়তো বা এটা ই দেওয়ার জন্য দিছিল আর কি। যাই হোক, যেটাই হোক, কিন্তু এখানে স্মল ডি ক্যাপিটাল ডি, স্মল ই ক্যাপিটাল ই। এখন যেহেতু আমার কোনো দুইটা প্রচ্ছন্ন জিন নাই একই রকম, দ্যাটস ওয়াই এই বাচ্চাটা, এটা তো আমাদের সন্তানের জন্য, যে সন্তানের জন্য আমরা হিসাব নিকাশ করতেছিলাম, কন্যার জন্য। সো এ কিন্তু দুইটা প্রচ্ছন্ন জিন না থাকার কারণে মুকোবধির হবে না, অর্থাৎ 100% স্বাভাবিক বাক শ্রবণক্ষম হবে। এটা মানতে অস্বাভাবিক লাগে যে এটা কেমনে কি হইলো, কিন্তু এটাই হচ্ছে বাস্তব। এখানে মুকোবধির বাবা মা স্টিল তাদের বাচ্চা কি হবে? 100% স্বাভাবিক বাক শ্রবণক্ষম হবে। আশা করি বুঝতে পারছো। নেক্সট, উদ্দীপক অনুসারে উক্ত দম্পতির কন্যা সন্তানের অনুরূপ। আচ্ছা, কন্যা সন্তানের অনুরূপ জিনোটাইপ বিশিষ্ট ছেলের সাথে বিয়ে হলে পরবর্তী বংশে কি অনুপাতে বৈশিষ্ট্য প্রকাশ পাবে? আমরা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের জন্য
একটা অনুপাত জানি, সেই অনুপাতটা কত 9:7। তো এটাই হবে এটার আনসার। এবং এটা কিভাবে হয়েছে 9:7? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের মধ্যে একটা তোমাদের বক্স দেয়া আছে, চেকার বক্স। সো ওই বক্স অনুসারে এটা হয়েছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, এবং আমরা জানি এটা হচ্ছে 9:7। যদি এটা প্রকট হইতো, প্রকট এপিস্টাসিস, তখন কি আনসার হইতো? তখন আনসার হইতো 13:3। ঠিক আছে? তো তোমাকে প্রথমত এখান থেকে কোয়েশ্চেনটা আনসার করার জন্য জানা লাগবে যে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের এক্সাম্পল হচ্ছে মুকোবধির। সেকেন্ডলি জানা লাগবে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের যখন F1 এবং F1 থেকে আমরা F2 পাইতে চাই, তখন অনুপাতটা কত থাকে? 9:7। আর 13:3 কাদের ক্ষেত্রে? প্রকট এপিস্টাসিস, নট প্রচ্ছন্ন এপিস্টাসিস। আশা করি বুঝতে পারছো। তো এই কোয়েশ্চেনটার আনসার হবে অপশন বি। মোটামুটি বেশ ভালো একটা কোয়েশ্চেন ছিল ঢাকা বোর্ডের ক্ষেত্রে এটা। নেক্সটে যাব। সংযোগকারী জীবাশ্ম কোনটি? সংযোগকারী জীবাশ্ম বলা হয় কোনটাকে? এখানে হচ্ছে আমাদের আর্কিওপটেরিক্স হলো কারেক্ট আনসার। আর্কিওপটেরিক্স কাদের মধ্যে সংযোগ করে? সরীসৃপ এবং পাখির মধ্যে। আর্কিওপটেরিক্সের কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেসব বৈশিষ্ট্য সরীসৃপের সাথে মিলে, আবার কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেসব বৈশিষ্ট্য পাখির সাথে মিলে। আমরা এগুলার বৈশিষ্ট্যগুলোও পড়বো সামনে। সরীসৃপ এবং পাখি এদের মাঝামাঝি একটা অবস্থায় থাকে কে? এই আর্কিওপটেরিক্সটা। ডান। আর এগুলা কি? ইউহিপ্পাস, মেসোহিপ্পাস, প্লিওহিপ্পাস, এগুলো হচ্ছে ঘোড়ার বিবর্তন। নেক্সট, বাবা মা উভয়ের রক্তের গ্রুপ হচ্ছে এ, সন্তানের গ্রুপ হলো ও। আচ্ছা, সন্তানের গ্রুপ ও বলে নাই, বাবা মা উভয়ের রক্তের গ্রুপ হচ্ছে এ, সন্তানের রক্ত গ্রুপ ও হওয়ার সম্ভাবনা কতটুকু? দেখো, বাবা যদি এ হয়ে থাকে তার মানে কি? বাবার মধ্যে এ অ্যান্টিজেন আছে এবং বি অ্যান্টিজেন নাই। মায়ের মধ্যেও সেম। তাহলে আমরা যদি এখানে চেকার বক্সটা আঁকি তাহলে তুমি বুঝতে পারবা যে এখানে কি আনসার হবে। দেখো, বাবা হচ্ছে এ, সাথে হলো ও, মাও এ, সাথে ও। তাহলে এ এ মিলে এ হইতাছে, এ ও মিলে এ হইতাছে, এ ও মিলে এ হইতাছে, ও ও মিলে ও হইতাছে। অর্থাৎ 75% সম্ভাবনা সন্তানের ক্ষেত্রেও এ ব্লাড গ্রুপ হওয়ার, এবং 25% সম্ভাবনা সন্তানের ক্ষেত্রে ও ব্লাড গ্রুপ হওয়ার। অর্থাৎ আমাদের এখানে ও ব্লাড গ্রুপ হওয়ার সম্ভাবনা কত? 25%। ডান। নেক্সট, এরপর দেখবো আমরা নিচের কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়। আচ্ছা, এখানে দেখো ও আছে এবং এবি আছে। আগে প্রথমে ও এবং এবির কথা চিন্তা করি। এবি কি করতে পারে? সবার কাছ থেকে ব্লাড নিতে পারে। তার মানে এ হচ্ছে গ্রহীতা, আর ও হলো দাতা। ঠিক আছে? তাহলে এবি যে দুটো অপশন ছিল, এই দুটো অপশন তো এমনিতে বাদ বাদ। এখন ও পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? আমরা জানি যত নেগেটিভ ওয়ালা আছে তারা সবাই দিতে পারে কাকে? পজিটিভ ওয়ালাকে। যত নেগেটিভ ওয়ালা আছে সবাই কাকে দিতে পারে? পজিটিভ ওয়ালাকে দিতে পারে ব্লাড। সো আমাদের এখানে যেহেতু ও নেগেটিভ আছে, দ্যাট মিন্স ও নেগেটিভটা ও পজিটিভকে দিতে পারলেও ও পজিটিভটা কিন্তু ও নেগেটিভকে ব্লাড দিতে পারবে না। সুতরাং আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন বি, ও নেগেটিভ। আশা করি বুঝতে পারছো। সো এটা কিন্তু আমি মনে রাখতে বলছিলাম যে নেগেটিভ ওয়ালারা পজিটিভ ওয়ালাকে ব্লাড দিতে পারে, কিন্তু পজিটিভ ওয়ালারা নেগেটিভ ওয়ালাকে ব্লাড দিতে পারে না। মানে ধরো বি নেগেটিভ ব্লাড কারোর আছে, সে বি পজিটিভকে ব্লাড দিতে পারবে, কিন্তু বি পজিটিভ থাকলে বি নেগেটিভকে ব্লাড দিতে পারবে না। ফাইন। নেক্সট, উদ্দীপকটা নিচের কোনটাকে নির্দেশ করে? আচ্ছা, জুলফি একটা লাল রঙের ফুলের সাথে লাল এবং সাদা ক্রস করে পাইছে গোলাপি। তো এটা কার ক্ষেত্রে মিলে? এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এটা হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম, অসম্পূর্ণ প্রকটতা। এবং এখানে অনুপাত কত? 1:2:1। অর্থাৎ এখানে লাল হবে একটা, সাদা হবে একটা, আর গোলাপি হবে দুইটা। নেক্সটে যাব, উদ্দীপক অনুযায়ী নিচের কোনটি F2 জনুর ফিনোটাইপিক অনুপাত? আমরা তো একটু আগেই পড়লাম 1:2:1। ডান। মানব দেহের প্রতিটা কোষে কয়টা অটোজোম থাকে? আচ্ছা, কয়টা ক্রোমোজোম থাকে এটা আগে বলো। 46টা ক্রোমোজোম থাকে। এর মধ্যে 2টা থাকে জনন কোষ, 44টা থাকে অটোজোম, তাই তো? তাহলে 44টা অটোজোম ক্রোমোজোম থাকে। ফাইন। নেক্সট, কোন জিনের কারণে মেন্ডেলের সূত্র অনুপাত পরিবর্তিত হয়ে 13:3 হয়ে থাকে? আমরা কোনটার মধ্যে 13:3 অনুপাতটা পড়ছি? একটু আগে আমি বলছিলাম 13:3 অনুপাতটা আমরা পড়ে থাকি প্রকট এপিস্টাসিসের জন্য। তো প্রকট এপিস্টাসিসের জন্য
13:3 হয়। বাকি যারা আছে অন্যান্য এপিস্টাসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, পরিপূরক জিন, এদের ক্ষেত্রে কিন্তু অনুপাতটা 9:7 হয়, নট 13:3। সো প্রকট এপিস্টাসিস যদি হয় এবং এদের ক্ষেত্রে অনুপাতটা কত? প্রকট এপিস্টাসিসের ক্ষেত্রে অনুপাতটা হলো 13:3। এবং প্রকট এপিস্টাসিসের জন্য কোন জিন কাজ করে? আনসার হবে এপিস্ট্যাটিক জিন কাজ করে। উদ্দীপকের আলোকে জিনোটাইপ কি হবে? আচ্ছা দেখো, এখানে কোয়েশ্চেনটা পড়ি। লিজা একজন স্বাভাবিক মহিলা যার পিতা বর্ণান্ধ ছিলেন। সম্প্রতি সে শিহাব নামে একজন স্বাভাবিক পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। যেহেতু লিজা একজন মহিলা, সুতরাং ওয়াইগুলো তো এমনিতেই বাদ, এবং সে যেহেতু একজন স্বাভাবিক মহিলা, তার মানে বর্ণান্ধ না, অর্থাৎ এক্সিও কাটা। এখন স্বাভাবিক হওয়া মানে আইদার এই মহিলার মধ্যে বর্ণান্ধতার বাহক হইতে পারে, উনি বাহক হইতে পারেন, অথবা তিনি একদম পিওর স্বাভাবিক হইতে পারেন। এখন লিজা একজন স্বাভাবিক মহিলা, তাহলে এক্স সি দ্বারা বোঝায় যে তার মধ্যে কি আছে? বর্ণান্ধতার একটা জিন আছে, দ্যাটস ওয়াই উনি হচ্ছে বর্ণান্ধতার বাহক। আর এক্স এক্স দ্বারা বোঝায় উনি একদম পিওর স্বাভাবিক মানুষ। এখন এখানে আমরা উদ্দীপকটা আরেকবার পড়ি। লিজা একজন স্বাভাবিক মহিলা যার পিতা বর্ণান্ধ ছিলেন। এখন কারো যদি পিতা বর্ণান্ধ হয়, ধরো এক্স সি ওয়াই, আর ধরো এখন তার মা, এটা সে নর্মালও হইতে পারে, নর্মাল হিসেবে ধরলাম, ঠিক আছে? আচ্ছা, এক্স এক্স সি এক্স এক্স সি এক্স ওয়াই, তাহলে মা যদি তার নর্মালও হয়ে থাকে, অর্থাৎ লিজার মা যদি নর্মালও হয়ে থাকে, তারপরও লিজার বাবা যেহেতু বর্ণান্ধ ছিলেন, দ্যাটস ওয়াই লিজার মধ্যে কি থাকবে? একটা না একটা বর্ণান্ধতার জিন থাকবে। দ্যাট মিন্স লিজা কি হবেন? লিজা হবেন একজন বর্ণান্ধতার বাহক। দ্যাট মিন্স লিজার ক্ষেত্রে এই জিনোটাইপটা কি হবে? এক্স এক্স সি হবে, নট এক্স এক্স। কারণ লিজার বাবা কি ছিলেন? বর্ণান্ধ ছিলেন। আর বর্ণান্ধ বাবার সন্তান, বর্ণান্ধ বাবার মেয়ে অবশ্যই বর্ণান্ধতার বাহক হবে। ছেলের কোনো অসুবিধা হয় না, যেহেতু মায়ের সাথে সম্পর্ক, মা যেহেতু সুস্থ, ছেলেরাও সুস্থ হয়ে থাকে। কিন্তু বাবা যেহেতু এখানে আমাদের বর্ণান্ধ দেখা যাচ্ছে, বাবা বর্ণান্ধ হওয়ার কারণে মেয়ে কিন্তু একদম পূর্ণাঙ্গ সুস্থ হবে না। হ্যাঁ, সে হয়তো স্বাভাবিক হবে, কিন্তু সে বর্ণান্ধতার জিন বহন করবে। ফাইন, নেক্সটে যাব। তাদের প্রথম বংশধরের ছেলে, কার প্রথম বংশধর? আচ্ছা, শিহাব, এবং শিহাব হচ্ছে স্বাভাবিক পুরুষ, তার মানে শিহাবের ক্ষেত্রে শিহাবের জিনোটাইপ হচ্ছে এক্স ওয়াই, এবং লিজার জিনোটাইপ হচ্ছে এক্স এক্স সি। ফাইন, তাদের প্রথম বংশধরের ছেলে সন্তানগুলো হবে সকলেই বর্ণান্ধ, 50% বর্ণান্ধ, 50% স্বাভাবিক। নিচের কোনটি সঠিক? দেখো, এখানে আমরা মিলাই ফেলি, এক্স ওয়াই এক্স এক্স সি। ওকে ফাইন, এক্স 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 সি এক্স ওয়াই এবং এক্স সি ওয়াই। দেখো, আমাকে জিজ্ঞেস করছে জাস্ট ছেলে সন্তানগুলোর ব্যাপারে, নট মেয়ে সন্তান। তাহলে আমি মেয়ে সন্তান নিয়ে যা কিছু পাইছিলাম ওইগুলো ডিলিট করে দিই। এটাও ডিলিট, এটাও ডিলিট। তাহলে আমার কাছে থাকলো এক্স ওয়াই একটা আর এক্স সি ওয়াই একটা, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আমার এখানে কি, এখানে একটা, এখানে একটা। এই দুইটা হচ্ছে ছেলে সন্তানের জন্য প্রযোজ্য। তাহলে দেখো, এই যে ছেলে সন্তানটা আছে সে কি পূর্ণাঙ্গ সুস্থ না? একদম স্বাভাবিক একটা মানুষ। আর এই যে ছেলে সন্তানটা আছে সে কি বর্ণান্ধ? এত আর বাহক হওয়ার কিছু নাই, বর্ণান্ধ হবে। ফাইন, তাহলে একজন হচ্ছে স্বাভাবিক এবং আরেকজন হলো বর্ণান্ধ। দ্যাট মিন্স আমাদের সকলেই বর্ণান্ধ এই কথাটা কারেক্ট না, তবে অপশন বি এবং অপশন সি দুইটাই কারেক্ট। দ্যাট মিন্স আমাদের কারেক্ট আনসার হবে অপশন 2, 3। নেক্সট, রকির রক্তে, আচ্ছা রকির রক্ত আগে দেখালি। রকির রক্ত হচ্ছে ব্লাড গ্রুপ হলো বি পজিটিভ, আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ। তো বি পজিটিভ, সুতরাং তার মধ্যে কি আরএইচ ফ্যাক্টর উপস্থিত, রাইট? আরএইচ ফ্যাক্টর এখানে থাকবে। আরএইচ ফ্যাক্টর বলতে আমরা কি বোঝাই থাকি? অ্যান্টিজেন গুলা, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ই, স্মল সি, স্মল ডি, স্মল ই। এই 6টা অ্যান্টিজেনের যে কোনো একটা থাকলেই সেটাকে আমরা আরএইচ ফ্যাক্টর পজিটিভ বলে থাকি, উপস্থিত বলে থাকি। অ্যান্টিজেন বি উপস্থিত, ট্রু, অ্যান্টিজেন বি এখানে থাকে। যেহেতু এখানে বি ব্লাড গ্রুপ, সুতরাং অ্যান্টিজেন বি থাকবে, কিন্তু অ্যান্টিবডি বি থাকবে না, অ্যান্টিবডি থাকবে আলফা।
ঠিক আছে, অ্যান্টিবডি থাকবে এ, কারণ যে অ্যান্টিজেন থাকে হুবহু যদি সেম ওই একই অ্যান্টিবডিটাও থাকে, ধরো বি অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিবডিও যদি থাকে তাহলে বি অ্যান্টিবডিটা বি অ্যান্টিজেনকে ধ্বংস করে ফেলবে। তার মানে একই টাইপের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি থাকা পসিবল না। এবং এটাই বলে গেছে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার, যিনি হচ্ছে এই ব্লাড গ্রুপিং এর জনক। সো তার যে মেইন সূত্রটাই ছিল এরকম যে অ্যান্টিজেন যে টাইপের থাকে সেম টাইপের অ্যান্টিবডি একই ব্যক্তির দেহে থাকা পসিবল না, থাকলে অ্যাগ্লুটিনেশন ঘটবে, অর্থাৎ তাদের মধ্যে মানে একটা ডিস্ট্রাকশন প্রসেস ঘটবে আর কি। ওকে, তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার কি হবে? অপশন 1-2, অপশন 1-2 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, রকির ভাইয়ের ক্ষেত্রে, আচ্ছা রকির ভাইকে, তার ভাইয়ের রক্তের গ্রুপ হচ্ছে এবি পজিটিভ। ঠিক আছে, রকির ভাই বলতে বোঝাইতেছে এবি পজিটিভ ব্লাড। আচ্ছা, এবি পজিটিভ ব্লাড, এবি পজিটিভ কি সার্বজনীন গ্রহীতা, তাই না? কিন্তু সার্বজনীন দাতা তো আর না, তাহলে এটা অপশন ভুল আনসার। শুধু অ্যান্টিজেন বি থাকে। দেখো এবি যেহেতু আছে সুতরাং অ্যান্টিজেন এও থাকবে, অ্যান্টিজেন বিও থাকবে, শুধু অ্যান্টিজেন বি থাকবে না। যেহেতু এ অ্যান্টিজেন আছে সুতরাং এ অ্যান্টিবডি থাকতে পারবে না, যেহেতু বি অ্যান্টিজেন আছে সুতরাং বি অ্যান্টিবডি থাকতে পারবে না। সুতরাং অপশন সি নাম্বারটাও ভুল। রকির কাছ থেকে রক্ত নিতে পারবে, সে যেহেতু সার্বজনীন গ্রহীতা সুতরাং সে অবভিয়াসলি সবার কাছ থেকে রক্ত নিতে পারবে, দেখারই দরকার নাই। এবি পজিটিভ হচ্ছে সার্বজনীন গ্রহীতা। ফাইন, নেক্সট, সমপ্রকটতায় F2 জনুর ফিনোটাইপিক অনুপাত কোনটি? আচ্ছা, সমপ্রকটতা কোনটা? একটা ছিল অসম্পূর্ণ প্রকটতা, তারপরে যেটা ছিল সমপ্রকটতা। তো সমপ্রকটতা যেহেতু আমাদের প্রথম সূত্রের ব্যতিক্রম সুতরাং 1:2:1 হবে কারেক্ট আনসার। মনে রাখবা, অসম্পূর্ণ প্রকটতা এবং সমপ্রকটতা কিংবা এই দুটার কথাই বলবা 1:2:1, আর যদি লিথাল জিনের কথা বলে তখন আনসার হবে 2:1। লিখে রাখি, এটা হচ্ছে লিথাল জিনের জন্য, এই অনুপাতটা হচ্ছে কি লিথাল জিনের জন্য। এই অনুপাতটা কার জন্য? এই অনুপাতটা হলো প্রথম সূত্রের জন্য। 9:7 এই অনুপাতটা কার জন্য? এটা হচ্ছে পরিপূরক জিন এবং দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের জন্য। তাহলে পরিপূরক জিন আর একটা হলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ফাইন, ওকে ডান। নেক্সটে যাব, কোন জিনের জন্য ফিনোটাইপিক অনুপাত 13:3 হয়? অলরেডি বলছি প্রকট এপিস্টেসিস। ডান। কোনটি জীবন্ত জীবাশ্ম? লেটিমারিয়া। আরো বেশ কিছু আছে, যেমন হতে পারে তোমার সেটা প্লাটিপাস, হইতে পারে স্ফিনোডন, লেটিমারিয়া, লিমুলাস। সো এগুলো হচ্ছে আমাদের আরো এক্সাম্পল। লেটিমারিয়া তো এখানে আছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট, আর্কিওপটেরিক্সের সরীসৃপীয় বৈশিষ্ট্য কি আছে? আর্কিওপটেরিক্সের সরীসৃপীয় বৈশিষ্ট্য হচ্ছে তীক্ষ্ণ ধারালো দুসারি দাঁত। বাকিগুলা সবগুলাই হচ্ছে পাখির বৈশিষ্ট্য, অর্থাৎ পাখির সুলভ বৈশিষ্ট্য হচ্ছে এগুলা। স্বাভাবিকভাবে পালক থাকে কোথায়? পাখিতে থাকে। ভি আকৃতির ফার্কুলা থাকে এবং দেহ তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে না, অর্থাৎ এটাকে বলা হয় এন্ডোথার্মিক। সরীসৃপ কিন্তু এক্সোথার্মিক। আচ্ছা, উদ্দীপকে F1 জনুর ফিনোটাইপ কোনটি? মুকোবধির। এখান থেকে F1 কি আসবে? 100% বাক শ্রবণক্ষম। আমাদের ফার্স্ট এমসিকিউ আজকে ক্লাসের ফার্স্ট এমসিকিউতে কিন্তু আমি এটাই বুঝাইছিলাম যে মুকোবধির বাবা মার সন্তান সুস্থ হয়ে থাকে, 100% সুস্থ হয়ে থাকে। F2 জনুর ফিনোটাইপিক অনুপাত কি? এটা তোমার সেকেন্ড এমসিকিউ বুঝাইছিলাম আজকে ক্লাসে 9:7। কারণ প্রথম প্রজন্মের সবাই সুস্থ হয়, পরের প্রজন্মের সবাই না, এই 9:7 অনুপাতে মুখবধির দেখা যায়। এখানে 9 হচ্ছে স্বাভাবিক আর 7 হচ্ছে মুখবধির। ফাইন, মানব দেহের নিষ্ক্রিয় অঙ্গ কোনটা? মানব দেহে প্রায় নিয়ার অ্যাবাউট 100-র মতো লেখা আছে বইয়ের মধ্যে, প্রায় শতাধিক নিষ্ক্রিয় অঙ্গ লেখা আছে, নিষ্ক্রিয় অঙ্গ আছে এরকম বলা আছে। তো মানব দেহের নিষ্ক্রিয় অঙ্গ কোনটা? দেখো, পেশন দাঁত, অ্যাপেন্ডিক্স, কর্তন দাঁত, কানের পেশি। এখানে অনেকগুলাই তোমার একটু ঝামেলা আছে, তো এখান থেকে তুমি ওভারঅল অ্যাপেন্ডিক্স যেহেতু বইয়ের মধ্যে দেওয়া আছে, আনসার তুমি দিবা অ্যাপেন্ডিক্স। ফাইন,
এবি রক্তের গ্রুপধারী ব্যক্তি কোনটির ক্ষেত্রে বৈশিষ্ট্য প্রকাশ করে? এবি রক্তের গ্রুপধারী ব্যক্তি কোনটির ক্ষেত্রে বৈশিষ্ট্য প্রকাশ করে? আচ্ছা, এবি রক্তের গ্রুপধারী ব্যক্তি, এবি রক্ত গ্রুপধারী ব্যক্তি নিচের কোন ক্ষেত্রে বৈশিষ্ট্য প্রকাশ করে? বৈশিষ্ট্য প্রকাশ করে অসম্পূর্ণ প্রকটতা, সম্প্রকটতা, পরিপূরক জিন, এপিস্টেসিস। তো এখানে আমরা এ বি তো পাচ্ছি, এর মধ্যে এ অ্যান্টিজেনও আছে, বি অ্যান্টিজেনও আছে। যেহেতু এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন দুইজনই যেহেতু উপস্থিত আছে, দুইটা অ্যান্টিজেনে যেহেতু উপস্থিত আছে, দ্যাটস ওয়াই এটার আনসার হবে সমপ্রকটতা। ফাইন, এরপরে যাব উদ্দীপকটি জিনতত্ত্বের কোন ব্যতিক্রমকে নির্দেশ করে? আচ্ছা, এখানে একটা উদ্দীপক দেয়া আছে, বাকশ্রবণক্ষম হলো দুইজন মুখ বধির দম্পতির সন্তান স্বাভাবিক বাকশ্রবণক্ষম হলো। ওই আমরা ফার্স্ট যে এমসিকিউটা পড়ছিলাম সেই এমসিকিউটার মতো, কিন্তু পরবর্তী জেনারেশনে কেউ মুখ বধির ও কেউ স্বাভাবিক বাকশ্রবণক্ষম হলো। আচ্ছা, এই ব্যতিক্রমকে নির্দেশ করে এটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এটা সম্পর্কে আমরা ইতিমধ্যে আজকে ক্লাসে 5টা এমসিকিউ পেয়ে গেলাম, সেম এমসিকিউ। নেক্সটে যাব, উদ্দীপক অনুসারে F2 জনুর সন্তানের স্বাভাবিক বাকশ্রবণক্ষম ও মুখ বধির হওয়ার অনুপাত কত? এটার আনসার হবে 9:7। আমরা যেহেতু পড়ছি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের ক্ষেত্রে আমাদের অনুপাতটা কত হয়ে থাকে? 9:7 হয়ে থাকে, কিন্তু প্রকট এপিস্টেসিসের ক্ষেত্রে আনসার কত হয়? 13:3। আচ্ছা, ডান। নেক্সট, কনজেনিটাল ইকথিওসিসে প্রচ্ছন্ন লিথালজিন দায়ী, ত্বক ফেটে মাছের আইসের মতো হয়, হৃদরোগ ও রক্তশূন্যতা হয়ে থাকে। সো এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে দেখো, কনজেনিটাল মানে জন্মগত, ইকথিওসিস মানে কি? মাছের আইসের মতো চেহারা হয়, মাছের আইসের মতো চেহারা হয়। এখানে হৃদরোগ বা রক্তশূন্যতা সম্পর্ক নাই। অপশন 1 এবং 2 অর্থাৎ প্রচ্ছন্ন লিথালজিন দায়ী এবং ত্বক ফেটে মাছের আইসের মতো অবস্থা হয়ে থাকে। ডান। ক্লাসিক হিমোফিলিয়ার জন্য দায়ী ফ্যাক্টর কোনটা? ক্লাসিক হিমোফিলিয়ার জন্য ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর 8 নাম্বারটা, অর্থাৎ এখানে আমাদের অপশন হবে অপশন এ 8, ফ্যাক্টর 8। আর হিমোফিলিয়া বি বা ক্রিসমাস ফ্যাক্টর, ক্রিসমাস ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর 9 এবং এর জন্য হিমোফিলিয়া বি টাইপের ক্ষেত্রে বি টাইপটা হয়ে থাকে। এরপরে যাব, কোনটা স্বজাতীয় অঙ্গ? বৃক্ক নিষ্ক্রিয়, হ্যামস্টার এবং ট্রাকোনিড। আচ্ছা, এখানে মেবি কোয়েশ্চেনে স্পেলিং মিস্টেক হতে পারে, কারণ এগুলা সম্পর্কে আমরা কোথাও কোনো চ্যাপ্টারে পড়ি নাই, ট্রাকোনিডও পড়ি নাই, হ্যামস্টারও পড়ি নাই। এগুলা স্বজাতীয় অঙ্গ বলতে কিছু নাই। সো আই থিংক কোয়েশ্চেনটা এখানে টাইপিং মিস্টেক আছে, এটাকে কোয়েশ্চেনটা এলিমিনেট করলাম। নেক্সটে যাব, নিচের কোনটি সমবৃত্তীয় অঙ্গ? মানুষের হাত, তিমির ফ্লিপার, বিড়ালের অগ্রপদ এবং প্রজাপতির ডানা। দেখো, এই কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রথমত আমাকে জানতে হবে সমবৃত্তীয় অঙ্গ বলতে কি বোঝায়। এই দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সমসংস্থ অঙ্গ এবং আরেকটা হলো সমবৃত্তীয় অঙ্গ। সমসংস্থ অঙ্গ এবং আরেকটা হলো সমবৃত্তীয় অঙ্গ। আচ্ছা, সমসংস্থ অঙ্গ বলতে বোঝায় যেটার উৎপত্তি এক কিন্তু কাজ ভিন্ন। উৎপত্তি এক কিন্তু কাজ ভিন্ন। আর সমবৃত্তীয় অঙ্গ বলতে বোঝায় যেটার কাজ সেম কিন্তু উৎপত্তি ভিন্ন। উৎপত্তি ভিন্ন। না, এখন তোমার এই কোয়েশ্চেনটা হওয়ার জন্য বেসিক্যালি এখানে তোমাকে আনসার, যেটা কারেক্ট আনসারের জন্য তোমাকে দুইটা অপশন দেওয়া উচিত ছিল। মানে ধরো তিমি ফ্লিপারের সাথে অমুক একটা, তাদের মধ্যে সমবৃত্তীয় অঙ্গ কিনা এটা বলা উচিত ছিল। তো এখানে বেসিক্যালি তোমাকে দুইটা অপশন না দিয়ে, মানে ধরো তিমির ফ্লিপার ও তমুক, এই দুইটার মধ্যে সমবৃত্তীয় কিনা এটা তো কম্পেয়ার করা উচিত ছিল। সো কোয়েশ্চেনটা একদম পিওর কারেক্ট না, বাট স্টিল বইয়ে যেহেতু এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, সুতরাং আমরা এক্সাম্পল থেকে বলতে পারি অপশন হচ্ছে এখানে কারেক্ট আনসার অপশন ডি, প্রজাপতির ডানা। নেক্সটে যাব, উদ্দীপকে উল্লেখিত ঘটনাটিকে কি বলে? লাল আর সাদা মিলে কি হয়ে গেছে? রোয়ান হয়ে গেছে। রোয়ান কোন একটা কালার হয়তো হবে, বাট এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার কি? অসম্পূর্ণ প্রকটতা নাকি সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অসম্পূর্ণ প্রকটতা। এটা সম্পর্কে আমরা পড়ছি। নেক্সট হচ্ছে উদ্দীপকে উল্লেখিত ঘটনাটিকে কি বলে? তো এখানে দেওয়া আছে পিতামাতা হলো লাল সাদা, আর যে F1 জেনারেশন সেটা হচ্ছে রোয়ান কালার। রোয়ান মানে হচ্ছে চেক চেক টাইপের। তো এখানে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা নাকি সমপ্রকটতা? এগুলা তো হবে না, আমি বুঝতেছি। এটার আনসার হবে সমপ্রকটতা। ঠিক আছে, একটা হচ্ছে লাল এবং আরেকটা সাদা। সো এটা যদি গোলাপি কালার হইতো তখন কিন্তু তুমি এটাকে কি বলতা? তখন এটাকে তুমি বলতা অসম্পূর্ণ প্রকটতা।
রোয়ান হচ্ছে কাইন্ড অফ চেক চেক টাইপের। তো এটাকে আমরা বলতেছি সমপ্রকটতা। অর্থাৎ এমন না যে লাল শুধুমাত্র লালই রাখছে, অথবা সাদা শুধু সাদা রাখছে, অথবা লাল সাদা মিলে ভিন্ন একটা কালার হয়ে গেছে। রোয়ান লাল সাদার বাইরে ভিন্ন কোনো কালার না, বরং লালও আছে সাদাও আছে, এরকম কিছু। ধরো একটা কাপড়ের মধ্যে লালও দেখতেছো সাদাও দেখতেছো, লালও দেখতেছো সাদাও দেখতেছো, এরকম অবস্থা। অর্থাৎ লাল এবং সাদা দুইটাই যদি ডমিনেট করে, এমন অবস্থাকে আমরা বলি সমপ্রকটতা। সো এটা হচ্ছে আপনাদের কারেক্ট আনসার হবে অপশন বি। ডান। দ্বিতীয় বংশধরে শতকরা কত ভাগ গোলাপি পাওয়া যাবে? গোলাপি পাওয়া যাবে, ওকে। তো গোলাপি কত পার্সেন্ট পাওয়া যাবে? দেখো 1:2:1, এটা জানি আমরা হচ্ছে লাল, এটা হলো সাদা, তাহলে এটা হচ্ছে গোলাপি যদি হয়ে থাকে। আমরা জানি অসম্পূর্ণ প্রকটতার জন্য গোলাপি। সো এটা হচ্ছে কি গোলাপি। সো 100% এর মধ্যে এটা হচ্ছে 25%, এটাও 25%, এবং এটা হচ্ছে 50%, তাই না? কারণ 4-এর মধ্যে 1 হলো এটা, অর্থাৎ 25%, 4-এর মধ্যে 1 হলো এটা 25%, 4-এর মধ্যে 2 হলো এটা, অর্থাৎ 50%। দ্যাট মিন্স 50% হচ্ছে আমাদের কারেক্ট আনসার, অপশন সি। নেক্সট, লিথাল জিনের ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত কোনটি? লিথাল জিনের ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত 2:1, এটা তো আমরা আগে থেকে জানতাম, কারণ বাকি এক হোমোজাইগাস অবস্থায় থাকলে সে মারা যায়, সো তার কোনো এক্সিস্টেন্স থাকে না। উদ্দীপকের ঘটনার জন্য দায়ী কোনটি? আচ্ছা, কালো এবং সাদা, কালো সাদা চেক যুক্ত, দ্যাট মিন্স এটা হচ্ছে কি সমপ্রকটতা, এবং সমপ্রকটতার জন্য আমাদের কারেক্ট আনসার হবে অপশন ডি। এই এপিস্টেটিক এবং হাইপোস্টেটিক এগুলো হয়ে থাকে প্রকট এপিস্টেসিসের জন্য, আর লিথাল জিন তো লিথাল জিনের জন্য দায়ী। সো এখানে আমাদের কারেক্ট আনসার হবে অপশন ডি। নেক্সট হবে উদ্দীপকের দ্বিতীয় বংশধারী F2 জনর ফিনোটাইপিক অনুপাত কত? আনসার হবে 1:2:1। আমরা জানি সমপ্রকটতার জন্য কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, 1:2:1। জীবাশ্ম সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়? দেখো, প্যালিওন্টোলজিতে জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয়, এন্টোমোলজিতে কীটতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়, অর্নিথোলজিতে এবং ইথোলজিতে। ইথোলজি হচ্ছে আমাদের প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করা হয়। ডান। নেক্সট হচ্ছে উদ্দীপকে উল্লেখিত রোগীর রক্তের গ্রুপ কোনটি? এখানে হচ্ছে রোগীর রক্তের গ্রুপ নির্ণয় করে ডাক্তার বললেন যে সকল রক্তের গ্রুপের ব্যক্তি থেকে রক্ত নিতে পারে। অর্থাৎ কি এবি, দাঁড়াও, সে সকল রক্তের গ্রুপের ব্যক্তি থেকে রক্ত নিতে পারে। রক্ত যেহেতু নিতে পারে, সুতরাং সে কি এবি গ্রুপের মধ্যে হবে, এবির মধ্যে হবে। অর্থাৎ এখানে আমাদের কারেক্ট আনসার হবে অপশন, আর নিতে পারলে আমরা কি জানি এখানে এবি হবে, অর্থাৎ এখানে আমাদের এবি গ্রুপ হবে। এখন বেসিক্যালি যেহেতু আমার কাছে অপশন এখানে এবি নেগেটিভ দেওয়া আছে, তাই আমাদের আনসার হবে অপশন বি, এবি নেগেটিভ। বাট যদি এবি পজিটিভ অপশনে থাকতো তখন কিন্তু এবি পজিটিভ হইতো, তাই না? এবি পজিটিভ হইতো, কারণ আমরা জানি নেগেটিভ ওয়ালা পজিটিভ ওয়ালাকে ব্লাড দিতে পারে, কিন্তু পজিটিভ ওয়ালা নেগেটিভকে ব্লাড দিতে পারে না। দ্যাট মিন্স এবি নেগেটিভ এবি পজিটিভকে ব্লাড দিতে পারলেও এবি পজিটিভ এবি নেগেটিভকে ব্লাড দিতে পারবে না। দ্যাট মিন্স আলটিমেটলি এবি পজিটিভকে সবাই ব্লাড দিতে পারে, কিন্তু এবি নেগেটিভকে এবি পজিটিভ ছাড়া বাকি সবাই ব্লাড দিতে পারে। সো সার্বজনীন গ্রহিতা যদি বলতে হয় কাউকে, তাহলে আনসার বলা যাবে এবি পজিটিভকে। বাট এখানে যে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে আনসার হবে কে? এখানে কারেক্ট আনসার হবে অপশন বি, এবি নেগেটিভ। ফাইন, নেক্সটে যাব। রক্তের আরএইচ পজিটিভ বৈশিষ্ট্য, ফিনোটাইপিক আরএইচ পজিটিভ সঠিক, অ্যান্টিবডি নাই এটাও সঠিক, এবং অ্যান্টিজেন আছে এটাও সঠিক। সো আমাদের কারেক্ট আনসার হবে অপশন ডি, 1, 2, 3। আমরা এই যে আমাদের আরএইচ এর কথা বলে থাকি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ই, স্মল সি, স্মল ডি, স্মল ই, এগুলো হচ্ছে অ্যান্টিজেন। সো এই অ্যান্টিজেন গুলো এখানে আছে, কিন্তু এদের কোনো পাল্টা অ্যান্টিবডি থাকে না। নর্মাল বডিতে কখনো আরএইচ এর অ্যান্টিবডি থাকে না। আরএইচ এর অ্যান্টিবডি তৈরি হয় তখনই যদি তুমি এরকম করো যে পজিটিভ ডোনার থেকে নেগেটিভ ডোনারকে ব্লাড দাও, অথবা আমরা আরেকটা জিনিস পড়ছিলাম যে বাবা যদি পজিটিভ হয়ে থাকেন, পজিটিভ বাবা, মা যদি নেগেটিভ হয়ে থাকেন, এবং তাদের যে সন্তান, সেই সন্তান যদি পজিটিভ হয়ে থাকে, তখন সন্তানের বডি থেকে মায়ের বডিতে যখন রক্তটা যাবে, তখন মায়ের বডিতে অ্যান্টিডি অ্যান্টিবডিটা ক্রিয়েট হয়। সো এটা নর্মাল বডিতে থাকে না, এটা থাকে কার ক্ষেত্রে? যখন এরকম কন্ডিশন দেখা যায় সেসব ক্ষেত্রে। যদি তুমি পজিটিভ ডোনার থেকে নেগেটিভের কাছে ব্লাডটা দাও, ইন দ্যাট কেস সেটা করতে পারে। সো এখানে আমাদের নর্মাল বডিতে
অ্যান্টিবডি থাকে না। সো আমাদের কারেক্ট অ্যান্সার হবে কি অপশন 1 2 3। উদ্দীপকে উল্লিখিত দম্পতির পরবর্তী সন্তান গ্রহণের ক্ষেত্রে, আচ্ছা এখানে দেখি আগে, RH পজিটিভ আছে, RH বকুল হচ্ছে পুরুষ মানে হচ্ছে বাবা, সুমি হলো মা, এখানে হলো RH পজিটিভ আছে, এখানে হলো RH নেগেটিভ আছে এবং সন্তান হলো RH পজিটিভ। একটু আগে আমি যে কন্ডিশনটার কথা বললাম সেই কন্ডিশনটাই কিন্তু এখানে করতেছে, অর্থাৎ এটা এখানে কি করতেছে, মায়ের দেহে কি করবে, অ্যান্টি-ডি অ্যান্টিবডিটা ডেভেলপ করবে। তো আমরা কোয়েশ্চেনটা আগে পড়ি, উদ্দীপকে উল্লিখিত দম্পতির পরবর্তী সন্তান গ্রহণের ক্ষেত্রে দেখো যদি এরকম হয়ে থাকে নেগেটিভ, এটা আমি একটা স্লাইড নিয়ে বোঝাই। ধরো যদি কন্ডিশনটা এরকম হয়ে থাকে যে বাচ্চার বাবা পজিটিভ, মাও পজিটিভ, কোনো অসুবিধা নাই। বাচ্চার বাবা পজিটিভ, মা নেগেটিভ, কাহিনী আছে। বাচ্চার বাবা নেগেটিভ, মা পজিটিভ, কোনো অসুবিধা নাই। বাচ্চার বাবাও নেগেটিভ, মাও নেগেটিভ, কোনো অসুবিধা নাই। তো আমাদের কাহিনীটা হয় কোন সময়, যখন বাচ্চার বাবা হলো পজিটিভ হয়ে থাকেন কিন্তু মা নেগেটিভ হয়ে থাকেন। ঠিক আছে, এখন কি কাহিনী হবে দেখো, যদি এরকম হয়ে থাকে যে বাচ্চার বাবা পজিটিভ, মা নেগেটিভ, তখন প্রথম বাচ্চা যদি, ধরো প্রথম বাচ্চা বা যে বাচ্চাই হোক না কেন, যততম বাচ্চাই হোক কোনো অসুবিধা নাই, বাচ্চা যদি নেগেটিভ হয় কোনো অসুবিধা নাই, বাচ্চা নেগেটিভ হইলেও কোনো অসুবিধা নাই। বাট বাচ্চা যদি পজিটিভ হয় তাইলে কিন্তু ঝামেলা আছে। তবে বাচ্চা পজিটিভ হইলেও সবার ক্ষেত্রে ঝামেলা নাই, প্রথম বাচ্চা হইলে কোনো অসুবিধা নাই, বাচ্চা বেঁচে থাকবে। বা যদি দ্বিতীয় বাচ্চা হয় বা তৃতীয়, চতুর্থ, পঞ্চম সাবসিকুয়েন্ট যত বাচ্চাই হোক না কেন, সবার ক্ষেত্রে কিন্তু একটা ডিজিজ দেখা যাইতে পারে, সেটা হচ্ছে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন বা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ওকে, তো গর্ভপাতজনিত সমস্যা হতে পারে, স্বাভাবিক ও সুস্থ সন্তান জন্ম নিতে পারে, সন্তানের প্রচন্ড রক্ত স্বল্পতা সহ জন্ডিস হতে পারে। সো এখানে আনসার হবে অপশন 1 এবং 3, কারেক্ট আনসার অপশন বি। আশা করি বুঝতে পারছো, সুস্থ স্বাভাবিক বাচ্চা কিন্তু পরবর্তী বাচ্চার ক্ষেত্রে আর হবে না। এখন সুস্থ স্বাভাবিক বাচ্চা কি হওয়া পসিবল? হ্যাঁ, এটাও পসিবল, কিন্তু আমাদের যে কোয়েশ্চেনটা করছে এই কোয়েশ্চেনের আলোকে আমাদের অপশন 1 এবং 3 কারেক্ট। এখন সুস্থ স্বাভাবিক বাচ্চা হওয়ার জন্য কি করতে হবে, প্রথম বাচ্চার যখন জন্মগ্রহণ হয়, প্রথম বাচ্চার জন্মের 72 ঘন্টার মধ্যে একটা ইনজেকশন দিতে হয়। সেই ইনজেকশনটা হচ্ছে অ্যান্টি-ডি অ্যান্টিবডি। ঠিক আছে, অ্যান্টি-ডি অ্যান্টিবডি দেয়া হয়। সো এটা হচ্ছে এখানে প্রসেস, এটা আমাদের এমবিবিএস এও আছে, আর আমাদের বই হচ্ছে 48 ঘন্টা লেখা। তো আমাদের যখন ফার্স্ট কার্ডের পরীক্ষা হয়, পরীক্ষার মধ্যে আমরা সবাই হচ্ছে 72 ঘন্টা লিখছিলাম। এখন টিচার তো কনফিউজ যে এটা কি আসলে 48 ঘন্টা নাকি 72 ঘন্টা। এখন আমরা তো আসলে আজমল স্যারের বই পড়ে গেছি, যেহেতু জাস্ট সদ্য অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে প্রথম যে পরীক্ষা ছিল ওই পরীক্ষায় এটা আসছে। এখন সবাই হচ্ছে 72 ঘন্টা দিছে। এখন টিচার জিজ্ঞেস করেন যে এই 72 ঘন্টা কই থেকে আসলো, এটা তো আমাদের বইয়ে নাই। তো তখন হচ্ছে আমি বলছিলাম যে এটা আজমল স্যারের বই আছে। সবাই হাসাহাসি করছিল যে আমরা হচ্ছে আজমল স্যারকে ভুলতে পারি না খুব সহজে। বি রক্ত গ্রুপধারী ব্যক্তি কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে? আচ্ছা আবার পড়ি, বি রক্ত গ্রুপধারী ব্যক্তি কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারবে? আচ্ছা, বি কোনোদিনই এর কাছ থেকে নিতে পারবে না, এর কাছ থেকে নিতে পারবে না, এবং ও তো কাউকে দিতেও পারে না। সো ও কাউকে দিতে পারে না। আচ্ছা, ও তো হচ্ছে সার্বজনীন দাতা। ওয়েট, এখন দেখো অপশন হইতে পারে তোমার কাছে অপশন বি, হইতে পারে অপশন ডি। বি এবং ও, আর একটা হলো এ বি এবং ও। দেখো যদি আমি বির কথা চিন্তা করি, সে কার কাছ থেকে নিতে পারবে? সার্বজনীন দাতার কাছ থেকে নিতে পারবে, আর নিজের গ্রুপের কাছ থেকে নিতে পারবে। তো নিজের গ্রুপ হচ্ছে এখানে অপশন বি, আর সার্বজনীন দাতা হচ্ছে ও। তার মানে বি এবং ও এদের কাছ থেকে নিতে পারবে, কিন্তু এবির কাছ থেকে নেওয়া পসিবল না, কারণ এবি হচ্ছে সার্বজনীন গ্রহীতা, অর্থাৎ সে শুধু অন্যটা নিতেই পারে, দিতে জানে না। তাহলে এবি হচ্ছে সার্বজনীন গ্রহীতা, সার্বজনীন গ্রহীতা।
অপশন ডি কারেক্ট। নেক্সট, স্তন্যপায়ীর যুগ বলা হয় কোনটাকে? সিনোজোয়িক, মেসোজোয়িক, পেলিওজোয়িক, আর্কিওজোয়িক। এখানে দেখবা যে আর্কিওজোয়িক কিন্তু আমাদের কারেক্ট আনসার না। আর্কিওজোয়িক হচ্ছে সবচেয়ে পুরাতন, অর্থাৎ অনেক পুরাতন। যখন কোনো জীবাশ্মই ছিল না তখন সেটাকে বলা হতো আর্কিওজোয়িক। মেসোজোয়িকটা হচ্ছে সরীসৃপের যুগ। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন এ সিনোজোয়িক। ওকে, সিনোজোয়িককে বলা হয় স্তন্যপায়ীর যুগ। নেক্সট হচ্ছে নিচের কোন ধরনের মিলনে সকল পুত্র সন্তান বর্ণান্ধ হবে? আচ্ছা, সকল পুত্র সন্তান বর্ণান্ধ। এখন দেখো আমরা এটা চেকার বক্স দিয়ে আনসার বের করতে পারবো। অপশন এ এর জন্য আমরা চিন্তা করি, অপশন এ তে কি হয়? পিতা স্বাভাবিক, মা বর্ণান্ধ। তো চেকার বক্সটা ফেলাই। দেখো, পিতা যেহেতু স্বাভাবিক তাহলে এখানে হবে এক্স ওয়াই, মা যেহেতু বর্ণান্ধ সুতরাং এক্স সি এক্স সি। তাহলে এক্স এক্স সি এক্স এক্স সি এক্স সি ওয়াই এক্স সি ওয়াই। দেখো এখানে কি হইতেছে, পিতা স্বাভাবিক, মা বর্ণান্ধ, সকল পুত্র সন্তান বর্ণান্ধ হইতে হবে। তো এখানে পুত্র সন্তান কে কে আছে? এ হচ্ছে একটা পুত্র সন্তান, এ হলো আরেকটা পুত্র সন্তান। এই পুত্র সন্তান দুইটাই কিন্তু এখানে বর্ণান্ধই হইতেছে, তাই না? এই যে এও কিন্তু একটা পুত্র সন্তান এবং তার মধ্যে যেহেতু এক্সি জিন আছে, এখানেও যেহেতু এক্সি জিন আছে এবং আমরা জানি যে এই বর্ণান্ধ হওয়া বা না হওয়ার উপরে ওয়াই ক্রোমোজোমের কোনো ম্যাটারই করে না। সো এখানে এক্সি ক্রোমোজোম আছে, এক্সি ক্রোমোজোম আছে, দ্যাট মিন্স দুইটাই বর্ণান্ধতার বাহক, মানে বর্ণান্ধতার জিনকে বহন করে। এবং যেহেতু ওয়াই নিয়ে কোনো প্যারা নাই, ওয়াই নিয়ে আমাদের তেমন একটা চিন্তা ভাবনা নাই, দ্যাট মিন্স এক্সি যেহেতু আছে এটা অবশ্যই বর্ণান্ধ। এখানেও সেম, এক্সি যেহেতু আছে এটাই বর্ণান্ধ। সো আমাদের কারেক্ট আনসার অপশন এ। বাকিগুলার দেখার প্রয়োজন পড়ে না, তুমি চাইলে চেক করে দেখতে পারো। যেমন পিতা যদি বর্ণান্ধ হয়ে থাকে তাহলে এক্সি ওয়াই, মা হলো স্বাভাবিক তাহলে এক্স এক্স। তাহলে আমরা হচ্ছে ওয়াই এর জন্য শুধু মাত্র মিলাই এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই, বাচ্চা কিন্তু স্বাভাবিক হইতেছে। সো অপশন বি কারেক্ট না। নিচে দুইটা বাকি দুইটা চেক করবা অপশন সি এবং অপশন ডি এর জন্য, যে অপশন সি এবং ডি অনুসারে এটা কি সকল পুত্র সন্তান বর্ণান্ধ হইতেছে নাকি হয় না। সো নিজে চেক করে আনসার মিলাইতে পারবে আশা করি। আমরা হচ্ছে কারেক্ট আনসার পেয়ে গেছি ইতিমধ্যে। আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, পিতা স্বাভাবিক এবং মা বর্ণান্ধ।